আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইফেলি 21 রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে ইফেলি 21 রাতে আমরা সবসময় আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজও যথারীতি আমরা সেরকম দুটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং আমরা সকলেই জানি যে আসলে এখন সবচাইতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে করোনার ভ্যাকসিন। এবং আমরা জানি যে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময়ে বাংলাদেশে ভ্যাকসিন এসেছে। সরকারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে জাতীয়ভাবে সারা দেশব্যাপী করোনার টিকা কার্যক্রম চলছে, যদিও প্রথম দিকে কিছুটা সংখ্যাটা কম ছিল, সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবং আমি যদি সর্বশেষ গত বৃহস্পতিবার অর্থাৎ গতকালকের স্ট্যাটিস্টিক বলি, একদিনেই টিকা দেওয়া হয়েছে 2,05,540 জন এবং এই পর্যন্ত টিকা নিয়েছেন 5,42,309 জন এবং ইতিমধ্যে 10 লাখের বেশি মানুষ টিকা নেওয়ার জন্য নিবন্ধন করে ফেলেছেন অনলাইনে। এবং আমরা জানি যে মাঝখানে দুটি বক্তব্য এসেছিল গণমাধ্যমে যে কেন্দ্রে গিয়ে নিবন্ধন করার প্রথমে একটি বক্তব্য এসেছিল, যদিও গতকাল বৃহস্পতিবার একেবারে স্বাস্থ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে আপাতত সেটি করা হচ্ছে না, অর্থাৎ অনলাইনে নিবন্ধন করে সরকারের যে প্রায়োরিটি লিস্ট আছে সেটি অনুযায়ী কিন্তু টিকা কার্যক্রম চলবে। এবং তার সাথে সাথে আবার বেসরকারিভাবে আমরা যেরকম টিকা তারা দিতে পারবেন, সেখানে তারা 10 লাখের মতো ইউনিট সরকারের কাছে দাবি করেছেন। সরকারও চিন্তা করছেন সে জায়গাটা দেওয়া যায় কিনা, কারণ পুরো দেশের জনগণকে আসলে টিকার আওতা আনতে গেলে সরকারের পাশাপাশি অবশ্যই আমাদের বেসরকারি খাতের চিকিৎসা সেবায় যেরকম একটা বড় অবদান রয়েছে, টিকার ক্ষেত্রে একটি অবদানের সুযোগ রয়েছে। এবং তার সাথে সাথে আমরা জানি যে যুদ্ধাপরাধের মামলায় আমরা জানি যে ময়মনসিংহে 3 আসামির মৃত্যু কারাদণ্ড দিয়েছেন মহামান্য আদালত এবং 5 আসামিকে 20 বছর করে কারাদণ্ড দেওয়া হচ্ছে। আমরা সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকবো এবং এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার জন্য 21 রাতে ভার্চুয়ালি সংযুক্ত আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, পরিচালক, জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউট। আমাদের সাথে আরো সংযুক্ত আছেন প্রীতি চক্রবর্তী, চেয়ারম্যান ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরিচালক এবিসিসিআই। সে সাথে আমাদের সাথে আরো সংযুক্ত আছেন অ্যাডভোকেট জিয়াদ আল মালুম, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তিনজন নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি একটু আলোচনাটি শুরু করতে চাইব। অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান, পরিচালক, জাতীয় কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি ইনস্টিটিউট। আমি প্রথমে একটু সরকারের যে করোনা ভ্যাকসিনের টিকা সেটির কার্যক্রমের অগ্রগতি, আমরা জানি যে নানা চড়াই উৎরাই পেরিয়ে আমরা নিন্দুকের মুখে ছাই দিয়ে বাংলাদেশ যেভাবে সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, করোনা ভ্যাকসিনের টিকার ক্ষেত্রেও আমাদের বড় একটা অগ্রগতি রয়েছে। বিশ্বের অনেক দেশ যেখানে এখনো পিছিয়ে আছে, আমরা কিন্তু সেটি শুরু করতে পেরেছি। সেই জায়গার অগ্রগতি প্রথমে যদি একটু তুলে ধরেন জনাব মিজানুর রহমান। ধন্যবাদ 21 টিভিকে আজকে সময় উপযোগী একটা আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো করোনা টিকা নিয়ে যখন প্রথম বাংলাদেশে করোনা টিকা আনলেন, আমি বলবো যে এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণেই আমরা বাংলাদেশে করোনা টিকা আনতে পারছি। তারপরে করোনা টিকা আনার পরে নিন্দুকেরা অনেক কথা বলছেন, অনেকে সাইড ইফেক্ট কথা বলছেন, অনেকে রিউমার ছড়াইছেন, গুজব ছড়াইছেন, যার কারণে প্রথমে আমাদেরকে পরীক্ষামূলক ভাবে, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 27 তারিখে করোনা টিকা উদ্বোধন করছেন। তারপরে 4টে সেন্টারে আরো 400 জন টিকা দেওয়া হয়েছে। এরপরে সারা দেশব্যাপী গত 7ই ফেব্রুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে আমার যে জাতীয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি, তো আমরা টিকাদান কেন্দ্র শুরু করেছি। প্রথম দিন আমরা যে পরিমাণ আমাদের রেজিস্ট্রেশন ছিল, রেজিস্ট্রেশনের পরিমাণই কম ছিল এবং টিকা দিতে উৎসাহী যারা টিকা গ্রহীতার সংখ্যা কম ছিল, কিন্তু আমরা অনেক প্রিপারেশন রেখেছিলাম। প্রথম দিন যেমন আমার সেন্টারে মাত্র 129 জন টিকা দিয়েছিলেন। আমরা নিবন্ধিত থেকে 150 জনকে আমরা টিকা দেওয়ার জন্য আমরা তাদেরকে তারিখ দিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় দিন দেখি এটার পট পরিবর্তন হচ্ছে। দ্বিতীয় দিন আমাদের রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়ছে এবং আমরা দ্বিতীয় দিন 197 জন মতন টিকা দিচ্ছে। তৃতীয় দিন অর্থাৎ 9 তারিখে এই সংখ্যা চলে গেছে 300 ক্রস করে গেছে। আজকে 11 তারিখে
আমরা প্রায় আমার সেন্টার থেকে 450 নিয়ার অ্যাবাউট 450 টিকা দিয়েছি। এবং আমি দেখলাম যে আমার এখানে রেজিস্ট্রেশন প্রায় 3000 ক্রস করে গেছে আমার সেন্টারে। আচ্ছা, এবং আমরা আজকে যে জিনিসটা দেখলাম যে প্রথম দিকে যা মানুষের মধ্যে একটু দুশ্চিন্তা ছিল, একটু ভীতি কাজ করছিল যে কি হয়, রিয়াকশন হয় কি, কোনো সমস্যা হয় কিনা। কিন্তু আমরা প্রথম দিনের পরে প্রতিদিন অবজারভেশন হয়েছে, প্রথম দিন কিন্তু আমি টিকা দিয়েছি। এই সময় আমাদের মাননীয় মন্ত্রী পরিষদের 2 জন সদস্য উপস্থিত ছিলেন। ওনার উপস্থিতিতে আমি নিজে টিকা নিয়েছি অ্যাজ এ পরিচালক হিসেবে, যাতে আমরা আমার স্বাস্থ্য ওয়ার্কারদেরকে ইন্সপিরেশন করতে পারি, তাদেরকে উৎসাহ দিতে পারি, এবং টিকা দিলে যে কিছু হয় না এটা জানানোর জন্যই আমি সব এগিয়ে গেছি। ওই সময় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং মাননীয় ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহোদয় আমাদের সেন্টারে উপস্থিত ছিলেন। তো ওই দিন কিছুটা ভীতি কাজ করছিল, বা কেউ দিবে কি না দিবে দ্বিধায় ছিল, অনেক স্টাফ চিন্তা করছিল। কিন্তু আজকে গতকাল এবং আজকের পরিবেশ টোটালি ভিন্ন। পুরা উৎসব মুখর পরিবেশে টিকা দিতে আসছে, এবং এক একজনের সাথে কেউ তার ছেলে মেয়েকে নিয়ে আসছে, নাতিকে নিয়ে আসতেছে মুরব্বীরা। এবং একটা টিকাদান কেন্দ্রের যে আগমন, তাতে বলা যায় যে টিকাদান যে কার্যক্রম, এটা আমরা যেটা আপনি উপস্থাপক সাহেব বললেন যে যারা আমাদের দুর্নাম করছিল তাদের মুখে ছাই দিয়ে আমরা এগিয়ে গেছি। এবং এখন কন্টিনিউয়াস রেজিস্ট্রেশন রাত 12টা পর্যন্ত। আমি অনলাইন কিছুক্ষণ আগে দেখলাম এখনো রেজিস্ট্রেশন চলতেছে আমার সেন্টারে, এবং প্রায় বাংলাদেশে 10 লাখ তো ছাড়িয়ে গেছে, সেটা সন্ধ্যার খবর। এখন আরো বেড়ে গেছে দেখা যায়, এবং 24 ঘন্টায় কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। আমি নিজে গতকাল রাতে 11টার পরে করেছি। এক্স্যাক্টলি। এখন আমাকে আমার যে কম্পিউটার অপারেটর জানালো যে স্যার আমাদের এখানে কন্টিনিউয়াস আসতেছে। আমি 10 মিনিট আগে যা দেখলাম 10 মিনিট পরে তার চেয়ে বেশি সংখ্যাটা বাড়ছে। আচ্ছা আচ্ছা, সংখ্যা বাড়ছে। এবং অনেকে আমাদের যাদের পার্সোনালি চেনে তারা আমাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছেন যে আমরা আপনার ওখানে টিকা দিতে আসবো, আপনার ওই পরিবেশ ভালো। যারা দেখে গেছেন, যারা আমার সেন্টারে যারা টিকা দিতে আসছেন, তারা অনেকে অন্য জায়গায় রেজিস্ট্রেশন করে তারা চেঞ্জ করার চিন্তা করতেছেন, বা এইভাবে তারাও আসতেছেন টিকা নিতে। তো সুতরাং টিকা এখন একটা উৎসব মুখর পরিবেশ। নাম্বার 2, আমার এখানে যে 4 দিন টিকা হয়েছে, আমার এখানে যে ভয় পাচ্ছিলাম, আমার একটা পেশেন্টের কোনো সাইড ইফেক্ট তৈরি হয়নি, পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত হয়নি না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া একটাও তৈরি হয়নি। গতকাল একজন এসেছিলেন যে আমার একটু জ্বর আসছিল, আমি রাতে প্যারাসিটামল খেয়েছি, তারপর আমি সুস্থ আছি। এরপরে এখনো পর্যন্ত আমার সেন্টারে কেউ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রিপোর্ট করেন নাই। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা জিনিস নিয়ে আমরা একটু অসুবিধা হচ্ছিল যে অনেকে যেমন আগের ঘোষণা অনুযায়ী অনেকে তাদের ন্যাশনাল আইডি নিয়ে আসছিলেন, এসে আমরা স্পট রেজিস্ট্রেশন করে আমরা টিকাটা দিয়ে দিচ্ছিলাম। এতে আমাদের ভিড়ের সংখ্যা একটু বেড়ে যাচ্ছিল এবং আমরা হিমশিম খেয়েছিলাম। আজকে আমরা নোটিশ পেয়ে গেছি অলরেডি। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় নিজেই বলেছেন যে আপাতত সেটি বন্ধ, নিজে বলছেন। জি, আপাতত লোকাল রেজিস্ট্রেশন আমরা করব, স্পট রেজিস্ট্রেশন হবে, কিন্তু রেজিস্ট্রেশন করে ওই দিনই টিকা দেওয়া যাবে না। আমরা ডেট অনুযায়ী তারা আসবেন, পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী সেটি হবে। এক্স্যাক্টলি, সুশৃঙ্খল পরিবেশ। ডক্টর মিজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে আসবো। আমরা এবার একটু সংযুক্ত হব প্রীতি চক্রবর্তী, চেয়ারম্যান ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরিচালক এফবিসিসি। প্রীতি দি, আপনার কাছ থেকে জানবো যে আমাদের চিকিৎসা সেবায় বেসরকারি খাতের বড় একটি অবদান রয়েছে, সেটি যেমন অনস্বীকার্য, তবে যদিও মূল্য বা সেবার মান সেগুলো নিয়ে কিছুটা অভিযুক্ত আছে, আমাদের মতো উন্নয়নশীল দেশে সেটি হতেই পারে। এবং এই যে আমাদের টিকার কার্যক্রমে আপনাদের সম্পৃক্ততার কথা আমরা জানলাম, সরকারও চিন্তা ভাবনা করছেন, সেটি আসলে অগ্রগতি কতটুকু হয়েছে? ধন্যবাদ রাজীব আপনাকে আমাকে 21 রাতে সংযুক্ত করার জন্য। ইনফ্যাক্ট স্বাস্থ্য সেবায় সরকার এবং বেসরকারি খাত দুটো খাতকেই সমানতালে এগিয়ে যেতে হবে বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সেবার জন্য। আপনারা জানেন যে 60%-এর উপরে কিন্তু বেসরকারি খাত থেকে স্বাস্থ্য সেবাটা এসে থাকে। এবং আপনারা এটাও দেখেছেন যে কোভিডের শুরুতে
আমরা যখন কোভিড 25-এ 8ই মার্চ প্রথম রোগী পাওয়া গেল এবং তারপর থেকে আমরা আমাদের দেশে যখন এটা ছড়াতে শুরু করলো, সেই সময়টায় সরকারি বেসরকারি খাত উভয়েই আমরা ভীত ছিলাম। এটা একটা অজানা জিনিস, অজানা রোগ। তো সেই ক্ষেত্রে একটা রিলাক্টেন্সি কিন্তু সবার মধ্যে ছিল, এবং যতদিন পর্যন্ত সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাত সংযুক্ত না হতে পেরেছে, ততদিন পর্যন্ত কিন্তু কোভিড সংক্রমণকে প্রতিরোধ করা সত্যি সত্যি একটি চ্যালেঞ্জের বিষয় ছিল। এবং আপনারা দেখেছেন যে যখন বেসরকারি খাত এগিয়ে এসছে, তখন কোভিডকে সংক্রমণ করা, কোভিডকে নিয়ন্ত্রণ করা আমরা কিন্তু অনেকটাই, মানে খুব চমৎকার ভাবে কিন্তু আমরা এটাকে প্রতিরোধ করতে পেরেছি। তো ঠিক একইভাবে আমরা এটি বলতে চাই, বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষের বসবাস। সেখানে আমরা যদি সবাই নির্ভর করে থাকি যে সরকার একা এই ভ্যাকসিনেশন প্রোগ্রামকে করে যাবে, তাহলে আসলে একটা লম্বা সময়ের দরকার, এবং সেই ক্ষেত্রে একটা অনেক বড় একটা প্রেশার আসবে। তার উপর তো জেনারেল চিকিৎসা কার্যক্রম তো চালাতেই হবে। এবং সেটা চিন্তা করেই আমরা ভাবলাম যে আমরা কোভিডের শুরুতে ছিলাম, আমরা কোভিড যে পরীক্ষা সেখানে আমরা ছিলাম, তাহলে আমরাই এগিয়ে যাওয়া দরকার। এবং আপনাকে আমি আজকে একটা কথা বলি যে কোভিডের শুরুতে আমাদেরকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্য সচিব বা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর আহ্বানের আগে কিন্তু আমরা চলে গিয়েছিলাম প্রাইম মিনিস্টার্স অফিসে, যে আসলে আমাদের কি করতে হবে, আমরা কোভিডে থাকতে চাই আপনাদের সঙ্গে। ঠিক একইভাবে আমরা এই ভ্যাকসিনেশন প্রোগ্রামও আমরা সেই প্রপোজালটাই দিয়েছি যে আমরা এখানে থাকতে চাই। আমি দেখেছি মিডিয়াতে কোথাও কোথাও এসছে যে এটা একটা কোভিড ভ্যাকসিন বাণিজ্য আবার হবে। ইনফ্যাক্ট আমরা আসলে কিন্তু বাণিজ্যের কথা চিন্তাই করি নাই। আর আপনারাও নিজেরাও দেখবেন যে আমরা দুটো প্রপোজাল দিয়েছি। একটা হচ্ছে যে ভ্যাকসিন যদি গভর্নমেন্ট ফ্রি দেয় তাহলে ভ্যাকসিনের দাম কিছুই দেওয়ার দরকার নেই। আর আপনারা জানেন যে বেসরকারি খাত আসলে ধার করে টাকা এনেই তাদের বিজনেস চালাতে হয়। ফলে এই জায়গাটায় শুধু আমাদের ওই একটা সামান্য সার্ভিস চার্জ, সেটাও গভর্নমেন্ট যদি আমাদেরকে নির্ধারণ করে যেন দেয়, যেন এখানে কোনো কথা না আসে যেভাবে আপনার কোভিড টেস্টের চার্জটি নির্ধারণ করে দিয়েছে। এর আগে ডেঙ্গুর সময় আমরা দেখেছি, ডেঙ্গুর সময় করেছে। এবং ইতিমধ্যে আপনারা হয়তো এখনো জানেন না, বেশ কিছু ধরেন টেস্ট বা অক্সিজেন এসবেরও কিন্তু অলরেডি প্রাইস নির্ধারণ, এবং গভর্নমেন্টের সদিচ্ছা আছে যে কোথাও যেন কোনো রকম এসব নিয়ে সমালোচনায় আমরা না পড়ি। বেসরকারি খাত তো ছাড়া তো কখনো হেলথ কেয়ার সেক্টরকে ডেভেলপ করা যাবে না। আপনি দেখেন 69টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, প্রায় 5000টি হাসপাতাল, 11,000টি ডায়াগনস্টিক ক্লিনিক সেন্টার। তো এদেরকে যদি আমরা সাথে না নিই, আমাদের সরকার যদি না, তাহলে তো আমাদের স্বাস্থ্য খাতকে জোরদার করা যাবে না। আমরা তো সবার কাছে ভ্যাকসিনেশন প্রোগ্রামটি পৌঁছে দিতে চাই। তাহলে আমি নিয়েছি, আমার পরিবারের অন্য কেউ নেয়নি, তাহলে কিন্তু আমিও সুরক্ষিত না, পরিবারও সুরক্ষিত না। ফলে আমি যেটা করেছি, প্রথম 8 তারিখে আমি কিন্তু একদম 5 তারিখেই রাতের বেলা রেজিস্ট্রেশন করেছি, এবং 8 তারিখে আমাকে ডেট দেওয়া হয়েছে। আমি ঠিকঠাক সময়ে গিয়ে ভ্যাকসিন দিয়ে এলাম। এসে একদম ছবি দিয়ে সেটি আমার অফিসে স্ক্রিনে দিয়ে দিয়েছি যে আপনাদের চেয়ারম্যান ভ্যাকসিন নিয়েছেন, সুতরাং আপনারা নিজেরও ভ্যাকসিন নিন, এটিতে কোনো রকমই সমস্যা নাই। এবং সত্যি কথাই কোনো রকমই সমস্যা আমি বোধ করছি না। আমার বরং একটু টেনশন ছিল যে আমার কিছু কিছু ডিজিজ আছে, তাহলে কি সমস্যা হবে কিনা। আই আস্কড মাই কনসালটেন্টস, দে টোল্ড নো, আপনি এটা নিয়ে কিচ্ছু চিন্তা করার দরকার নেই, কোনো অসুবিধা হবে না, আপনি নেবেন। আমাদের একজন প্রফেসর রেদওয়ান সাহেব নামে একজন আমাদের কনসালটেন্ট আছেন, আমার ধারণা মিজান ভাই চেনেন। উনি মেডিসিনের এবং উনি রিসার্চের সঙ্গে অনেক সম্পৃক্ত, কোভিড পলিসি মেকিং এর সঙ্গে সম্পৃক্ত। আমরা মূলত আমাদের যে কোভিড ইউনিটটি এখন পর্যন্ত চালু আছে, আইপিডি ইউনিটটি, তার একদম মাথায় উনি আছেন প্রফেসর রিদওয়ানুর রহমান। তো ওনার সঙ্গে আমি একদম ডিটেলস আলোচনা করলাম কি কি সমস্যায় লোকজন সমস্যাক্রান্ত হতে পারে ভ্যাকসিনেশনে। দেন আই কেম টু নো যে না, আমার যা যা সমস্যা তাতে হবে না। এবং তাতে করে আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রায় 99% লোকেই নিতে পারবে, একেবারেই স্পেসিফিক কিছু লোক ছাড়া না, কারণ নাই। তো আমি যেটা আপনাকে আবারও এনশিওর করতে চাই যে আমরা কিন্তু আসলে বাণিজ্যের কথা ভাবিনি। আমরা এসছি
যে আমাদেরকে সরকারের পাশে থাকতে হবে, জি। আমাদেরকে সরকারের হাত শক্তিশালী করতে হবে। অবশ্যই। যেহেতু আমরা দেখেছি যে আমাদেরকে সবসময় সরকার এই জায়গাটায় চায়, জি। তাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী তো বেসরকারি খাতকে অসম্ভব রকম সহযোগিতা দেন। জি। সহযোগিতা করেন এবং হুম। তিনি তাদের কাছ থেকে সহযোগিতা চানও, এবং তিনি আমাদের সাংঘাতিকভাবে প্রশংসাও করেন। জি। আর এবং এইবারটাই আমরা ইতি- দেখেছি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জি। একদম সমস্ত কিছুতে বেসরকারি খাতকে উনি একদম সঙ্গে রেখে গেছেন। এবং মাননীয় এবং মন্ত্রী সেই জন্য কিন্তু দেখেন বলেছেন আজকে যে বাংলাদেশ দর নির্ধারণ করে দেওয়া হবে এবং সরকার থেকে হয়তো বা আপনাদের কিনতে হবে, এবং অতএব অবশ্যই মাননীয় সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে উনি আলোচনা ক্রমে কথাগুলো বা নির্দেশ বলেছেন। ক্রমে জি। উনি এটাতে যাবেন। সেক্ষেত্রে তো অসম ওই প্রতিযোগিতার কোনো ঐতিহ্যটা সুযোগ আমরা আসলে হয়তো বা থাকবে না, কোনো জি। সুযোগ নাই। জি। এখানে এই দেখেন, যারাই কাজ করবে তাদেরই কিছু সমালোচনা হবে। এটা সরকারেরও হবে, বেসরকারি খাতেরও হবে, খাতে হবে। আপনার হবে, আমার হবে, এগুলি নিয়ে কিন্তু আমাদের এগিয়ে ভাবলে যেতে হবে। চলবে না। জি। আমরা আমাদেরকে সামনে যেতে জি, হবে। ধন্যবাদ প্রীতিদা। আমরা আপনার কাছে আবারও আসবো। অনেকক্ষণ ধরে আমাদের সাথে সংযুক্ত আছেন অ্যাডভোকেট জিয়াদ আল মালুম, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা অনুষ্ঠানের শুরুতে যেমনটা বলছিলাম যে আজকে বৃহস্পতিবার আরও একটি বড় ঘটনা হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অপহরণ, আটক, নির্যাতন, হত্যায় মতো মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অপরাধে ময়মনসিংহের গফরগাঁও ভালুকার 3 আসামিকে মৃত্যু কারাদণ্ড এবং 5 আসামিকে 20 বছর করে কারাদণ্ড দিয়েছেন যুদ্ধাপরাধ আদালত। আমরা সেই জায়গাটা একটু যারা মালুম সাহেবের কাছ থেকে একটু দর্শক উদ্দেশ্যে জানতে চাইবো যে এই বিষয়টি যদি একটু বলেন। আমি শুরুতেই 21 টিভিকে ধন্যবাদ জানাই, বেশ কিছুদিন পরে 21 পর্দা। আজকে অনেকদিন পর এই কারণে, যে কোভিড এর কারণে এই যে মামলাটি আজকে রায় ঘোষিত হলো, এটি 26শে জানুয়ারি এটি যে কোনো সময় রায় সেই মর্মে আদেশ হয়েছিল। অর্থাৎ যে কোভিডের এই অবস্থাটা ডেডলকটা না থাকতো তাহলে এই সময়কালের মধ্যেই যথারীতি এই মামলাটা রায়টা ঘোষিত হয়ে যেত। আরেকটি সমস্যা ছিল, এটি হলো এই ট্রাইব্যুনালের 42তম রায়। আচ্ছা আচ্ছা। অর্থাৎ এই পর্যন্ত 42টি মামলা নিষ্পত্তি হলো এই ট্রাইব্যুনালে। এবং আমরা যা সবাই জানি যে 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এই ট্রাইব্যুনাল 3 সদস্য বিশিষ্ট, একজন চেয়ারম্যান, 2 জন মেম্বার, আচ্ছা। এবং 3 জনই বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি। আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের মেম্বার 2 মাননীয় বিচারপতি আমির হোসেন, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং উনি দীর্ঘ সময় বোম্বেতে চিকিৎসাধীন ছিলেন। ফলে 2 সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে রায় ঘোষণা করার কোনো এখতিয়ার ছিল না। উনি গত সপ্তাহেই উনি বোম্বেতে ফেরত এসেছেন এবং সেভাবে তিনি কাজেও যোগদান করেছেন এবং সেভাবেই এই যে কোনো দিন রায়, সে মানে গতকালকেই ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ঘোষণা করে যে আজকে এই রায়টি প্রদান করা হবে। আপনি শুরুতে যেমনটি বলেছিলেন যে ময়মনসিংহ জেলার গফরগাঁর 2টি গ্রামের সংঘটিত ঘটনা এবং রাজাকার বাহিনী, সেই স্থানীয় রাজাকার বাহিনী সেখানে আটক, নির্যাতন, অগ্নিসংযোগ এবং হত্যা এবং লুট, এই অভিযোগে 9 জন আসামির বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে পৃথক 4টি ঘটনার অভিযোগে 9 জন আসামিকে অভিযুক্ত করে এই ফরমাল চার্জটি প্রসিকিউশনের পক্ষ থেকে দাখিল হয় এবং দীর্ঘ প্রসিকিউশন পক্ষে 5 জন আসামি এই ট্রাইব্যুনালে গ্রেপ্তার হয় এবং ট্রাইব্যুনালে উপস্থিত থাকে, বাকি 4 জন আসামি পলাতক থাকে। এবং আরো উল্লেখ করা যায় যে এটি কিন্তু ফরমাল চার্জ দাখিল করার আগে তদন্তকালীন অবস্থায় আরো 2 জন আসামি অলরেডি মারা যায়। তা নাহলে কিন্তু আসামির সংখ্যাটা এটি 11 জন হয়ে যেত 9 জনের জায়গায়। সে কথা আজকে যে রায় ঘোষণা হলো, এই রায় ঘোষণায় 3 জন আসামি, রাজাকার বাহিনীর যিনি কমান্ডার এবং তার যে সহযোগী, স্তর ভেদে 3 জনকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করেছেন, বাকি 5 জনকে 20 বছর কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আরেকটা শুরুতে আপনি যেটা বলেছেন যে এই প্রথম কোনো আসামি এটা থেকে বেকসুর খালাস পেয়েছে। যথার্থ আপনি নিশ্চয়ই মনে আছে 2010 কি দুঃসহ সময়টি বাঙালি জাতিকে অতিবাহিত করতে হয়েছিল, যে এই ট্রাইব্যুনালকে ঘিরে দেশি বিদেশি প্রচার মাধ্যম তার ষড়যন্ত্র, চক্রান্ত এবং অপপ্রচার, যে এটি আন্তর্জাতিক কোনো মান রক্ষা করতেছে না, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ইত্যাদি 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 ইত্যাদি। এবং এটিও আমাদের ভুলে গেলে চলবে না
2010-এ কিন্তু এই পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এটা কি করে ঘটলো জানা গেল না, যে একদিকে ট্রাইব্যুনালে ডিফেন্স তারা ওই গোলাম আজম, নিজামী, মুজাহিদ তাদের পক্ষে ডিফেন্স আইনগত সহায়তা দিচ্ছে, আইনজীবী থাকছে, তারাই আবার ওখান থেকে বের হয়ে রাজপথে যে সে হরতাল এবং বোমা মারতে সামিল হচ্ছে, এবং সেই ঘটনা আমাদের সবারই জানে। এরকম একটা দুর্বিষহ অবস্থায় কিন্তু এই ট্রাইব্যুনাল, এই আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তার আন্তর্জাতিক মান এবং তার নিরপেক্ষতা বজায় রেখেই এই পর্যন্ত সকল প্রশ্নের ঊর্ধ্বেই 42টি মামলা রায় ঘোষণা করেছে। বিগত 41টি মামলার রায়, এবং আরো উল্লেখ করা প্রয়োজন যে ইতিমধ্যে কিন্তু এই ট্রাইব্যুনালের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ওয়েবসাইট, আইসিসির ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গত বছর থেকে এটি সেখানে সংযুক্ত হচ্ছে। ফলে ট্রাইব্যুনাল কার্যকলাপ সেটা কিন্তু আর বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ নাই। ওয়েবসাইটে যারা ঢুকলে তারা সবটা দেখতে পাবে। আচ্ছা আচ্ছা। একজন আসামি খালাসের প্রশ্নটি, এই আসামি আব্দুল লতিফ, এই আব্দুল লতিফ শুরুতেই সে কিন্তু স্বেচ্ছায় আদালতে সে ওই অ্যাপ্রুভার অর্থাৎ প্রসিকিউশন মামলার সমর্থন করতে চেয়েছিল যে হ্যাঁ, আমি রাজাকার থাকলেও এই ঘটনাগুলোর সাথে আমি জড়িত ছিলাম না। আসলে প্রকৃতই সে ওই বাহিনীতে থাকলেও যে সময়কারে এই বাহিনী এই ঘটনাগুলো ঘটায়, সেই সময় এই ঘটনার সঙ্গে আব্দুল লতিফের সম্পৃক্ত পাওয়া যায়নি। সেই কারণে আজকে রায় ঘোষণার সময় আদালত এই আব্দুল লতিফকে খালাস প্রদান করে যদি আব্দুল লতিফের বিরুদ্ধে অন্য কোনো মামলা গ্রেপ্তারি পরোয়ানা না থাকে। আচ্ছা আচ্ছা। আরেকটি প্রসঙ্গ মুখ দিয়ে চলে আসছে, সেটা হলো যে এই একজন এই মামলার সম্পৃক্ত দাবিদার একজন আসামি, তিনি ট্রাইব্যুনালে গেটে আসছিলেন। যখন আজকে ট্রাইব্যুনালের 2টি মামলা ছিল। একটি মামলায় এই রায় ঘোষণার বিষয়টি একটু জটিল এবং সময় স্থাপন করবে। সেই মামলাটি পরবর্তী তারিখ ধার্য হয়, তারপর রায় ঘোষণার কার্যক্রম হয়, এবং রায় ঘোষণা হয়ে গেলে আমাদের কিন্তু তখন জনতার আদালত মানে মিডিয়ার সম্মুখীন আমাদের হতেই হয়। আজকে অনেক সংখ্যক মিডিয়াতে ছিল। আমরা সেই মিডিয়া মিট করতেই তখনই আমাদের এখানে যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত, সেই কর্মকর্তা এসে আমাদেরকে জানালেন যে গেটে একজন ব্যক্তি তিনি এসে দাবি করছেন যে সে এই মামলার পলাতক আসামি, সে ভিতরে ঢুকতে চায়। এবং আমরা তখন বললাম আপনি এই বিষয়টি নিয়ে আমাদের মাননীয় রেজিস্ট্রার মহোদয়কে অবহিত করেন। রেজিস্ট্রার মহোদয়কে অবহিত করে রেজিস্ট্রার মহোদয় বলেন যে রায় ঘোষিত হয়েছে এবং সে কি সমাচার, এটা তো আমরা এইভাবে কিছু করতে পারবো না। তাহলে এই কথাটা সে শাহবাগ থানাকে অবহিত করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, পরবর্তী শাহবাগ থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্য কর্মকর্তারা শাহবাগ থানা নিয়ে গেছে এবং যাচাই বাছাইয়ের জন্য যে আসলে সে ব্যক্তি কিনা, আমি এই ব্যক্তি সেই ব্যক্তিকে প্রমাণের ক্ষেত্রে যদি প্রমাণিত হয় তাহলে সেটি আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আচ্ছা, ঠিক আছে। তো মানে এই রায়ের শেষে ঘোষণাই করা হয়েছে যে পলাতক যারা আছে তারা এই রায় ঘোষণার পর যদি আত্মসমর্পণ করে অথবা যদি গ্রেপ্তার হয় তাহলে সেই গ্রেপ্তার দিন থেকেই এই আইনগত সুযোগগুলো সে পাবে। আচ্ছা, ঠিক আছে জি, ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই, তারপর আবার আপনাদের সঙ্গে আলোচনায় ফিরবো। 3 জনে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। প্রিয় দর্শক, আজকের আলোচনায় এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ফেলি 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে দুটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, করোনা ভ্যাকসিনের অগ্রগতি এবং বেসরকারিভাবে যে টিকা দেওয়ার প্রস্তুতি, সে জায়গাগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং সে সাথে কথা বলেছি যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া যে রায় হয়েছে ময়মনসিংহের একটি ঘটনায়, সেই জায়গাটি নিয়ে আলোচনা করছিলাম। আমরা আবারও করোনার টিকা প্রসঙ্গে আলোচনা আসতে চাই। আমরা সংযুক্ত হব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, পরিচালক জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউট। যারা মিজানুর রহমান, আমি একটু জানতেই চাইবো যে আপনি বিরতির আগে বলছিলেন যে প্রতিদিনই আসলে প্রতি মিনিটে আসলে সংখ্যাটা বাড়ছে, রেজিস্ট্রেশন বাড়ছে, আপনাদের কাজের পরিধির জায়গাটাও বাড়ছে। আমরা জানি যে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তারপরেও এই যে টিকার সংরক্ষণ, টিকা প্রয়োগের নিয়ম এবং দেওয়ার আগের কিছু বিষয় আছে। যদিও আমরা দিদির কাছ থেকে শুনছিলাম যে কোনো ধরনের খুব বেশি সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে নেই, যে একেবারে টিকা দেওয়া যাবে না, সেই সংখ্যাটি খুবই কম। এই জায়গাগুলো যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। অ্যাকচুয়ালি
এই টিকা দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিজি অফিস, স্বাস্থ্য অধিদপ্তর সব মিলে এবং আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের এই টিকা আসার পরই প্রত্যেকটা সেন্টারে, যেমন আমার ইনস্টিটিউশনে 10টা সেন্টার টিকাদান কেন্দ্র তৈরি করা প্রস্তাব করা হয়েছে এবং সেই জন্য আমরা 20 জন নার্সকে এবং 20 জন ভলেন্টিয়ারকে ডিজি অফিসে ট্রেন আপ করানো হয়েছে যে যারা টিকা দিবেন তারা কিন্তু ইনজেকশন এমনি দিতে পারেন, তারা কিন্তু নার্স। তারপরেও এই কোভিড টিকা ভ্যাকসিন দেওয়ার জন্য তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। ভলেন্টিয়াররা যারা কাজ করবেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। 2 নম্বর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেমন প্রতিদিন রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে আমরা একটা প্রতিদিন আমাদের ডিমান্ড অনুযায়ী আমরা ভলেন্টিয়ার পাচ্ছি। আচ্ছা। তো আমাদের যেটা হয় কি, টিকাদানের যারা রেজিস্ট্রেশন এতদিন যেটা করছিলাম, আমরা যারা স্পট রেজিস্ট্রেশন করছিলেন তাদের আমরা রেজিস্ট্রেশন করে দিচ্ছিলাম। আমাদের প্রথমে গেটে আসলে আমাদের একজন ভলেন্টিয়ার তাদেরকে রিসিভ করতেছেন, যারা আসতেছেন যাদের রেজিস্ট্রেশন আছে তাদেরকে একটা ওয়েটিং রুমে নিয়ে যাচ্ছেন। ওয়েটিং রুমে আমাদের ভলেন্টিয়ার হেল্প করছেন। আমি যেটা করছি যে আমার যারা ভ্যাকসিন গ্রহণ করতে আসতেছেন বা টিকা নিতে আসছেন তাদের জন্য আলাদা একটা লিফটের ব্যবস্থা করছি। আমার ভলেন্টিয়াররা লিফটে আনছেন, লিফট থেকে বেরোলে আরেকটা ভলেন্টিয়ার ওয়েটিং রুমে নিয়ে যাচ্ছেন। যদি তাদের রেজিস্ট্রেশন না থাকছে আমার 2টা কম্পিউটার নিয়ে 2 জন কম্পিউটার অপারেটর বসে তারা রেজিস্ট্রেশন করে দিচ্ছিলেন, যেটা আগামীকাল থেকে আর আমাদের করা লাগবে না, যেহেতু স্পট রেজিস্ট্রেশন আমরা করব, হয়তো টিকা দিব না। তারপরে আমাদের ভলেন্টিয়ার ওয়েটিং রুম থেকে তাদের নিয়ে যে নির্দিষ্ট জায়গায় তারা ওই যে রেজিস্ট্রেশনটার ফিল আপ করছে, কনসেন্ট ফর্মে সিগনেচার করছে। তারপরে ওইটা হয়ে যাওয়ার পরে ওয়েটিং রুমতে তাদেরকে ভ্যাকসিনেশন সেন্টারে নিয়ে যে তাদেরকে ভ্যাকসিন দিয়ে দিচ্ছেন। ভ্যাকসিন দেওয়ার পরে আমাদের ভলেন্টিয়াররা তাদেরকে পোস্ট ভ্যাকসিনেশন আমাদের একটা ওয়েটিং রুম আছে, এই ওয়েটিং রুমে তাদেরকে অপেক্ষা করেছি। কেউ 15 মিনিট থেকে আধা ঘন্টা সবাই ওয়েট করতেছে, যখন ভালো ফিল করতেছে তখন তারা চলে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা। এখানে আমাদের প্রিপারেশন সেটা হচ্ছে আমরা 2টা বেড রেডি রাখছি, অক্সিজেন সিলিন্ডার রেডি আছে, ইমার্জেন্সি মেডিসিন রেডি আছে। আমার ওখানে মেডিকেল টিম সবসময় ওখানে উপস্থিত থাকেন, আর নার্সেরা তো আছেন। আচ্ছা, কমপ্লিকেশন নিয়ে যেটা ওই আপনি যেটা বলছিলেন যে অমুক হলে দেয়া যাবে না, তমুক কি ধরনের জটিলতা থাকলে আসলে দেয়া যাবে না, সেটি নানা ধরনের অপপ্রচার রয়েছে, জেনেও অনেকে বলছেন, না জেনেও বলছেন। এক্স্যাক্টলি, আমি একটু বলি, যেটা হচ্ছে যে গতকালের আগের দিন আমার এখানে কিডনি ট্রান্সপ্লান্টের 2 জন রোগীকে আমি ভ্যাকসিন দিয়েছি। তারা কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টেড করা। আচ্ছা আচ্ছা। তারা কিডনি ট্রান্সপ্লান্ট করা, তাদেরও আমরা ভ্যাকসিন দিয়েছি। যাদের ডায়াবেটিস আছে, আমি নিজেও ডায়াবেটিসের রোগী, আমি টিকা নিয়েছি। ডায়াবেটিস রোগে দেওয়া যাচ্ছে, আমাদের অ্যাজমার রোগীদেরও দিচ্ছি। এবং হাইপারটেনশন আসলে ক্লিয়ার কাট কন্ট্রাইন্ডিকেশন তেমন কিছু নাই। যদি কারোর যদি সিভিয়ার অ্যালার্জি কিছু থাকে সেই ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ হাইপারটেনশন বলেন, ব্লাড প্রেশার, অ্যাজমা, যদি ওয়েল কন্ট্রোল থাকে, এবং এই যে ডায়ালিসিস পেশেন্ট তারাও কিন্তু ভ্যাকসিন নিছেন এবং তারা উইদাউট কমপ্লিকেশন তারা হাসতে হাসতে ফিরে গেছেন। আচ্ছা আচ্ছা। সুতরাং টিকা দেওয়া যাবে না এমন কোনো কন্ট্রাইন্ডিকেশন কিছুই নাই। যদি সিভিয়ারলি অসুস্থ থাকে সেক্ষেত্রে আলাদা জিনিস, কিন্তু এমনি যে আজকে দেখেন অনেকে হুইল চেয়ারে এসছেন। আমার এখানে 3-4 জন এসছেন যারা বয়স 70 আপ, হুইল চেয়ারে টিকা নিয়ে গেছেন। তাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, এবং ডায়াবেটিস অবশ্যই হাইপারটেনশন কন্ট্রোল অবস্থায় তারা টিকা নিয়ে এবং উইদাউট কমপ্লিকেশন তারা চলে গেছেন। সুতরাং টিকা নেওয়ার যে এই যে রিউমার ছড়াইছিলেন, অনেক ধরনের আসলে প্রোপাগান্ডা আছে। জি এক্স্যাক্টলি, এইটা রিউমারটা ছড়াইছে যে আমার যেটা মনে হয় যে সরকারের যে সাফল্য সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা তাদের এগেনস্টে বলার জন্য, যেহেতু আমরা অনেকে কি করি কোনো কিছু ভালো কাজকে একটু বিরোধিতা করার জন্য বিরোধিতা করা, আদারওয়াইজ এটা কিন্তু বিরোধিতা করার মতন কিছু ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত একটি টিকা, সেটি নিয়ে নানা ধরনের অপপ্রচার হচ্ছে। এক নম্বর হচ্ছে যে এই টিকা নিয়ে একটা ভীতি আছে। আমি একটু যদি সময় দেন, যে এইটা কিন্তু আমরা যে টিকাটা আসছি
এই টিকাটা কিন্তু অক্সফোর্ডের টিকা এবং এটা হচ্ছে যে ইন্ডিয়ায় তৈরি হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে ওটা একটা প্রোডাকশন করে, সেটা হচ্ছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, বিশ্বের অনেক বড় একটি প্রতিষ্ঠান, এটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবং ওয়ার্ল্ডের 60% ভ্যাকসিন কিন্তু এখান থেকেই উৎপাদন সিরাম ইনস্টিটিউটই করে। সিরাম ইনস্টিটিউট করে। শুধুমাত্র করোনার টিকা করেছে এমনটি নয়। না না, রাইট, নো। এবং সে ভ্যাকসিন তৈরি করে। অনেকে যেটা হচ্ছে দুর্মুখেরা বলছিলেন, বিশেষ করে আমি যদি একটু কথাটা কেমন শোনাবে, আমি পলিটিক্যাল কথা বলতে যাচ্ছি না, কিন্তু যারা এন্টি আওয়ামী লীগার তারা আরো যারা এটি নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন, যে রাজনীতি করতে চাচ্ছিল যে এটা ইন্ডিয়াতে নিয়ে আসছে, তো ইন্ডিয়ান টিকা আমাদেরকে অনেক ক্ষতি করার জন্য আওয়ামী লীগ সরকার করতেছে, যে যারা হচ্ছে এন্টি আওয়ামী লীগ তারা এই চিন্তাটা করতেছিলেন। কিন্তু এই টিকাটা কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট টিকা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত। অ্যাস্ট্রাজেনেকা তৈরি করতেছে, সিরাম ইনস্টিটিউট তৈরি হচ্ছে। এবং আমি আপনাকে বলে রাখি যে এই টিকার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন ফাইট করছেন, কিন্তু বাংলাদেশের বলিষ্ঠ নেতৃত্বের জন্য, আমাদের প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন যেটা পাইনি আমরা কিন্তু তাদের আগে নিয়ে আসছি এবং বিশ্বের অনেক দেশের থেকে আমরা কিন্তু আগেই টিকা নিচ্ছি। ইতালিও কিন্তু আমরা ষষ্ঠ দেশ হিসেবে নিয়ে আসলাম। হ্যাঁ, ইতালিও কিন্তু এই অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য তারা ফাইট করছিলেন, তারাও পায়নি। এই কালকে দেখলাম যে কানাডাও অ্যাস্ট্রাজেনেকার টিকা চাইছে এবং ওনারা বোধহয় পাইছেন, কানাডাও পাইছেন। এবং আমরা দেখেন, আমি আমার ফ্রেন্ডের সাথে কালকে কথা বলছিলাম, সে কানাডায় আছে, সে বললো যে দেখ আমরা এখনো টিকা পাইনি। আমি বললাম তুই বাংলাদেশে আসলি তো তোর টিকা আমার এখান থেকে দিয়ে দিতে পারতিস। আমরা যত ইজিলি পাচ্ছি, আপনি ইউরোপে খোঁজ নেন, আমেরিকা খোঁজ নেন, কানাডায়, ওরা কিন্তু টিকা সবাই পাচ্ছে না। আর আমাদের এখানে কিন্তু এখন যারা 40-এর উপরে আসতেছে তাদেরকেও দেওয়া হচ্ছে, পাচ্ছে, দেয়া হচ্ছে। আমাদের যে আগে যেমন ফ্রন্ট লাইনারদের পুরোপুরি বিনামূল্যে, ফ্রন্ট লাইনার সাথে সাথে বিনামূল্যে, এবং কথা বলতে বিনামূল্যে আপনি এই টিকাটা পাচ্ছেন, এবং ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি টিকা, এবং কমপ্লিকেশন খুব মিনিমাম। এখনো পর্যন্ত দেখেন কোনো বড় ধরনের কমপ্লিকেশন কিন্তু বাংলাদেশে কোথাও, ভারতেও হয়নি, আমাদের দেশেও হয়নি, বাংলাদেশেও হয়নি। এই যে আগে যে রিউমার গুলো ছিল যে অমুকজন মারা গেছে, টিকা নিয়ে মুখ বাঁকা হয়ে গেছে, ইতিমধ্যে এটি আমাদের জনগণ কিন্তু দেখতে পেয়েছেন যে সরকারের মন্ত্রী, এমপি, আমলা থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই দিচ্ছেন। অতএব সেখানে তো কোনো সংশয়ের সুযোগ নেই। আমার সেন্টারে একজন মন্ত্রী পরিষদের সদস্য টিকা নিয়েছেন। আপনি নিজেও নিয়েছেন? আমার এখানে সিনিয়র, হ্যাঁ আমি নিজে নিয়েছি, আমার ওয়াইফ নিয়েছেন, সিনিয়র সিটিজেন। আমাদের এখানে সিনিয়র সেক্রেটারি আছেন, অনেকে রিটায়ার্ড সেক্রেটারি, এবং আমি ওয়াসার যে চেয়ারম্যান এমডি মহোদয়, উনি কিন্তু আমার এখান থেকে টিকা নিয়েছেন, তাসকিন সাহেব, এবং অ্যাডিশনাল সেক্রেটারি তাসকিন সাহেব এখান থেকে আমার এখান থেকে টিকা নিয়েছে। অতএব কোনো সংশয়ের এখানে কোনো জায়গা নেই। জি, আমরা জনগণকে আহ্বান জানাবো যে এই ধরনের গুজবে কান দিবেন না, সবাই যেন ভ্যাকসিনেশনের আওতায় আসেন, ক্রাইটেরিয়া অনুযায়ী যে আগে পাবেন সে আগে পাবেন, পরে হলে পরে পাবেন। জি, ধন্যবাদ। আমরা শেষ দিকে সময় পেলে জানাবো যে টিকাটা নেন। জি, অবশ্যই টিকাটা সবাই যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা সবাই সুরক্ষিত থাকতে পারবো, প্রোটেক্টেড হই, তাহলে আমাদের দেশটাকে আমরা প্রোটেক্ট করতে পারবো। ধন্যবাদ। আমরা সময় পেলে শেষ দিকে আপনার কাছে আবার আসবো। আমরা প্রীতি চক্রবর্তী, চেয়ারম্যান ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরিচালক বিসিসি, আপনার কাছে আসবো। এই যে বেসরকারি হাসপাতালগুলো, আমরা একটু আগে বলছিলাম যে আমাদের স্বাস্থ্যসেবায় যাদের অবদান, আমাদের টিকা প্রদানের ক্ষেত্রে আপনারা অবদান রাখতে চান এবং সেটির জন্য আপনাদের প্রস্তুতি কতটুকু আছে? যদিও আমরা সরকারি জায়গাগুলো ব্যবস্থাপনা দেখছি, যদিও এই ধরনের সকল ধরনের সক্ষমতা আমরা জানি বেসরকারি হাসপাতালেও রয়েছে, তারপরেও যদি একটু আশ্বস্ত করেন। আমি যেটি আপনাকে বলতে চাই, আপনি এবার দেখছেন যে আমাদের এই কোভিড কিন্তু আমাদের একটা জিনিস হয়েছে যে অনেক কিছু আমাদেরকে শিখিয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে ব্যবস্থাপনা। আপনি কোভিডের শুরুতে যতটা ভয়ের কারণে একটা অব্যবস্থাপনার চিত্র এসছিল, কিন্তু আপনি দেখেন আজকে, আপনি তো মিজান ভাইয়ের কাছ থেকে শুনলেন, উনি যে চমৎকার বর্ণনা দিয়েছেন, যেভাবে ওনারা কাজ করছেন, এটা কি কখনো কেউ সরকারি হাসপাতালে আগে চিন্তা করতে পারতো? আমি দিতে গিয়েছি বক্ষবিধি হাসপাতালে, অসাধারণ ব্যবস্থাপনা। তো সুতরাং সবাই যে যেখানে গেছে তারা কিন্তু সরকারি হাসপাতালে এই ধরনের ব্যবস্থাপনা পেয়েছে। তাহলে আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন, আমরা তো এমনিতেই বেসরকারি খাত সবসময় থাকি যে আমাদের কাছে যারা আসবেন তারা একটু অতিরিক্ত সেবা আশা করেন, অতিরিক্ত তারা প্রিমিয়াম সার্ভিস আশা করেন। তো সুতরাং আমরা আমাদের সেই ক্ষেত্রে সেই রকম সার্ভিসই থাকবে বলে মনে করি, এবং যখনই এটা ডিক্লারেশন আসবে
তখন আমাদের তো নার্সরা ভ্যাকসিনেশন প্রোগ্রামে, এটা তো শুধু ভ্যাকসিন তো শুধু কোভিড এর বলেই নয়, ভ্যাকসিন তো আরো অনেক কিছু, নিউমোনিয়ার আছে, আপনার ইনফ্লুয়েঞ্জার আছে, বাচ্চাদের আছে, তো ওরা তো সবসময় এগুলি দিয়েই থাকে। আমরা সেই রকমই একটা গ্রুপকে আসলে সিলেক্ট করে রেখেছি। আচ্ছা আর আচ্ছা। আমাদের তো ইনফরমেশন ডেস্ক গুলি বা রিসেপশন ডেস্ক যদি বলেন, তারা সবসময়ই কাস্টমার সার্ভিসে অলওয়েজ এটাতেই থাকে। তো ফলে আমাদের বেসরকারি খাতে যদি এটা আসে, আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি আমাদের কাছে আসলে ঠিক চমৎকার ব্যবস্থাপনা আপনারা পাবেন বলে আমরা মনে করি। যা এবং যেখানে আহ কোথাও কেউ কোনো সমস্যা পাবেন বলে মনে করি না, কোথাও সমালোচনা হওয়ারও সুযোগ থাকবে না। মানে ইচ্ছা করে যদি কেউ সমালোচনা করে সেটি তো ভিন্ন কথা। ভিন্ন বিষয়। আর কাজ করতে গেলে যদি দোষ হওয়ার সম্ভাবনা থাকে, সেটিও আমরা মেনে নিতে প্রস্তুত। বাট জি। ইচ্ছাকৃতভাবে কোনো অব্যবস্থাপনা কোথাও থাকবে বলে আমরা মনে করি না। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এটা জানাবেন, ডিক্লেয়ার করবেন, এবং দেশের মানুষ সবাই অনেক ভালো যোগে ওনারা ভ্যাকসিনেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। আপনি দেখেন আজকে 2 লাখের উপরে লোক ভ্যাকসিন নিয়েছেন, জি। এবং অলরেডি আজকে পর্যন্ত 5.5 লাখের মতো কিন্তু আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। তার মানে কি 11 লাখের কিন্তু অলরেডি শেষ, যে আমাদের যে ভ্যাকসিন এসছে তার কিন্তু তার নিবন্ধন কোটা শেষ। কিন্তু শেষ হয়ে গেল, নিবন্ধন হয়ে গেছে। কোটা শেষ হয়ে গেল কিন্তু। কারণ আমি যখন 8 তারিখে নিয়েছি, নেক্সট 8 তারিখের জন্য কিন্তু আমার অলরেডি একটা রিজার্ভ রয়ে গেল। জি। তাহলে 70 লাখ মানে 35 লাখ মানুষ এইভাবে যদি নেয়, আর 12 দিন 12 দুগুণে 24 লাখ, আর 11 লাখ তো মোটামুটি এখানে হয়েই গেল। হয়ে গেল। তো সুতরাং আমার মনে হয় এইভাবে যদি নেয়, আর এবং যদি এটা বেড়ে যায়, তাহলে সর্বোচ্চ 15 দিন নিম্নে এবং আসলে 10 সরকারের যে দিনের মধ্যে লক্ষ্য শেষ রয়েছে হয়ে যাবে। সেটি তো সুন্দরভাবেই পালন একদম করা যাবে। চমৎকার ভাবে হয়ে যাবে। এবং নেক্সট এটিও আমরা জানি যতদূর যে আগামী মাসে আবারও আসছে। তবে এটা তো ঠিক যে সরকার যিনি এনে দিচ্ছেন, আপনারা জানেন যে সিরাম ইনস্টিটিউটের আমাদের ডিস্ট্রিবিউটর রয়েছেন, এবং সেটা লোকাল ডিস্ট্রিবিউটর ছাড়া কখনোই কোনো ভ্যাকসিন ইয়ে করা বা কোনো ওষুধ, কখনোই বাইরের কোনো ওষুধ ইয়ে করা সম্ভব নয়, এখানে আপনার দেওয়া সম্ভব নয়। তো সুতরাং এর জন্য যিনি নিয়ে আসছে তাকে তো টাকা দিয়ে কিনে আনতে হয়েছে। অবশ্যই। আপনারা নিশ্চয়ই সে মিডিয়াগুলিতে সেগুলি দেখেছেন, আপনারা নিজেরা আলোচনা করেছেন। আর গভর্নমেন্ট তো আসলে কত বেশি বিনামূল্যে দিতে যাবেন, পারবেন, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। যার সামর্থ্য আছে, আমি মনে করি যে হ্যাঁ, আমরা আপনি বলবেন যে আপনার তো সামর্থ্য আছে, তাহলে আপনি কেন ইয়েটা মানে ফ্রি টিকাটা নিলেন, সরকারিটা নিলেন কেন? শুধু একটাই কারণ, আমরা আসলে সে আমার সঙ্গে আমার কর্মকর্তা কর্মচারী সব মিলিয়ে 1500 লোক কাজ করেন, তাদের ফ্যামিলি মেম্বার আরো যদি 404 জন করে থাকে, তাহলে আরো 6000 লোক আছে। সুরক্ষার ব্যাপার রয়েছে। জি জি, তাদের সুরক্ষার জন্য আসলে করতে হয়েছে বিষয়টি, বোঝানোর জন্য যে আমি ভ্যাকসিন নিলাম, এতে কোনো সমস্যা হবে না, সুতরাং আপনিও নিতে পারেন। শুধু এই জিনিসটি বোঝানোর জন্য নিয়েছে। তো ফলে এই কথাটা মাথায় রাখতে হবে যে সরকার তাদেরকেই দিক যাদের আসলে সেই ক্ষেত্রে সামর্থ্যের ঘাটতি থাকবে, আর যাদের সামর্থ্য থাকবে, যেমন আমার সঙ্গে অনেকেই কথা বলেছেন, বলছে না না এটা একটা সামান্য একটা অ্যামাউন্ট যদি সরকার নির্ধারণ করে। আমি এই জায়গাটা একটু আসবো আলোচনায় যে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আমরা গণমাধ্যমে দেখেছি বৃহস্পতিবার, উনি বলেছেন যে যাদের সক্ষমতা আছে অর্থাৎ ক্যাপাবিলিটি আছে তাদেরকে নিয়ে কথা হচ্ছে। এখানে গণহারে সবাই পেয়ে যাক বা একটা ম্যাসাকার তৈরি হোক, সেটি কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। মানে এটা কিন্তু আমাদের জনগণকেও বুঝতে হবে যে সরকার তো, তাকে তো টাকা পয়সা ঠিকই খরচ করতে হচ্ছে, হয়তো 20 লাখ না হয় আমাদের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুবাদে উপহার পেয়েছি তার বলিষ্ঠ নেতৃত্বে, কিন্তু এই যে সামনের মাসে আরেকটা 50 লাখ আসবে, এভাবে যে 3 কোটি আসার যে পরিকল্পনা, কোভ্যাক্সের যে ভ্যাকসিন আসবে এবং কোভ্যাক্সের যে আসবে, ইভেন আমি শুনছি যে ফাইজারও আসবে। আমি জানি না কোল্ড চেইন কিভাবে মেইনটেইন করা যাবে, যেহেতু এটা -70 to -80 ডিগ্রি চ্যালেঞ্জ রয়েছে, এটা একটা চ্যালেঞ্জ রয়েছে এখানে। তারপরেও এই 18 কোটি মানুষের মধ্যে আপনি যদি, আমাদের একটা বিষয় হচ্ছে যে 40 এর নিচের লোক সংখ্যা আমাদের একটু বেশি, 60% এর মতো, তো সেই ক্ষেত্রে আমরা যদি 18-র নিচে, আমরা এখনো ভাবছি না যে দিতেই হবে, তাহলে যদি অ্যারাউন্ড 20 ইয়ার্স এর নিচেও চিন্তা করি, তাহলে আপনি দেখবেন কি অ্যাটলিস্ট 10 থেকে 12 কোটি লোক আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামে আসতে হবে। আর অ্যাটলিস্ট আমরা যদি 7-8 কোটি নিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা হার্ড ইমিউনিটিতে
চলে যেতে যেতে পারবো। পারবো। জি। তো অতএব এই তখন জায়গাটি আমাদের আমাদের দেশ কিন্তু ভাবতেই পুরো হবে। সুরক্ষিত, জি। পুরো এবং সুরক্ষিত আমাদের হয়ে গেল। আমাদের বাংলাদেশের অগ্রগতি, অর্থনৈতিক অগ্রগতির জায়গাটি এটি খুব বেশি যে একেবারে হ্যাঁ, অবশ্যই। কঠিন হবে যে আমার ব্যক্তিগতভাবে। আপনারা তো দেখেছেন জি। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হ্যাঁ। ছিল। আচ্ছা, আমাকে যদি 1 মিনিট সময় দেন, জি, ব্যবসা বাণিজ্যের কথা একটু আসতে চাই। জি, জি। আমরা শুধু সবাই দেখেছি ওই সময়টায় হুম, হুম, হাসপাতালগুলি শুধু খোলা ছিল। হুম, হুম। তাহলে বোধহয় বিজনেস শুধু হাসপাতালেরই হয়েছে। হয়ে আর গেছে। বাকিদের তো সমস্ত বিজনেস সবকিছু বলতে কিছু ছিল না, এবং বন্ধই সত্যি ছিল না। হুম, হুম, সত্যিই ছিল না এটা। হুম, হুম, আমরা দেখতে পেয়েছি। কিন্তু হাসপাতালগুলিরও ভিতরে যদি আপনি যান, আপনি দেখবেন সেই সময়টায় আসলে কিন্তু কোনো পেশেন্ট ওপিডিতে আসেনি। আমরা অনলাইনে তাদের সেবা দিয়েছি। জি, জি। আমাদের তখন একেবারে কেউ কার্ডিয়াক বাধ্য ডিপার্টমেন্ট না হয়নি, হলে সার্জারি আসেননি। টোটালি বন্ধ জি, ছিল। জি, আসেনি। জি। সার্জারি বন্ধ ছিল, এবং আমরা কিন্তু তখন অনলাইনে সেবা দিতে গিয়ে কখনো ভাবিনি, এবং কখনো একটি পয়সাও নেওয়ার কথা ভাবিনি। আমাদের ডাক্তাররা কন্টিনিউয়াসলি সেবা দিয়ে গেছেন। 24 আওয়ার্স অনলাইনে ছিল। তাহলে আবার যারা কোভিডে কাজ করেছেন, জি। তাদেরকে সুরক্ষাও দিতে 10 হয়েছে। দিন কাজ করে কিন্তু আমরা 1 মাসের তাদেরকে কোয়ারেন্টাইনে রেমুনারেশন নিতে দিয়েছি, এবং হয়েছে। সেই রেমুনারেশনটা ছিল হচ্ছে ডাবল ট্রিপল। আচ্ছা, এবং আচ্ছা। তারা অসুস্থ হলে তাদেরকে ছুটিতে পাঠিয়ে তাদের পরিবর্তে আবার আমাদেরকে ডাক্তার এনে আমাদের তো রেডি চিকিৎসা রাখতে করা। হয়েছে। এমন না রাইট। যে আমার কার্ডিয়াক সার্জারি হচ্ছে না কিন্তু কার্ডিয়াক বন্ধ, তা কিন্তু ছিল না। তো ডিপার্টমেন্ট ফলে খোলা রাখতে হয়েছে। হাসপাতালের যে এক্সপেন্ডিচার যে হারে বেড়ে গিয়েছিল, আর যে ইনকামের জায়গাটা, আমরা যে জায়গাটা এসেছিলাম, জি, আসলে এটা আমরা শুধু জানি আমরা কিভাবে চলেছি। যাই হোক, আমি জি। যেটা বলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদেরকে ওই জায়গাটাও ভাবতে হবে ভাবতে যে আমরা হবে। কিন্তু এখনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা কাটিয়ে উঠতে পারিনি। জি। এজন্য গভর্নমেন্টের কাছে, এজন্য আমার কাছে, আমি সম্ভবত অর্থমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের এটা একটা এই সুযোগে একটা রিকোয়েস্ট রাখতে পারি জি। যে আমাদেরকে ফাইন্যান্সিয়াল আমরা তো সাপোর্টের অবশ্যই একটা টাকা জায়গা পেমেন্ট করা করব। যায় কিনা। এটা জি। এই জায়গাটার জন্য আমাদেরকে আরেকটু কমফোর্টেবিলিটি উনি দেন। কমফোর্টেবিলিটি দেয়া যায়। তাহলে আমরাও জি। সেভড হব, দেশও কিন্তু দেখেন আপনি, যদি অবশ্যই। জীবন এবং জীবিকাকে না বাঁচাতে আসতো আমাদের জি। এফবিসিসি এর প্রেসিডেন্ট তখন যা করেছেন, হুম। আপনি দেখেন, তাহলে জি। কিন্তু আজকে আমরা বাংলাদেশ যে জায়গাটা আছি সেই জায়গাটা থাকতে পারতাম। জি, অবশ্যই। আমরা কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট আছে। হয়ে গেছে। শুধু জি। এই সমস্ত বলিষ্ঠ সরকার একটি নেতৃত্বের কারণে বড় সিদ্ধান্ত কিন্তু আমাদের অর্থনীতিকে আবারও তখন এদিকে নিতেছে, এগিয়ে কভার নিচ্ছে। আমরা করতে পেরেছি জি, আমরা। তো অবশ্যই ফলে আমরাও আমার তারপর এই আমরা সুযোগে প্রত্যাশা হয়তো করব একটা রিকোয়েস্ট রাখলাম। বেসরকারি খাতে সেটাই। এই টিকাটি আসুক, তবে সেটি যেন মানুষের সহনীয় মানে নিশ্চয়ই, সাধ্যের মধ্যে নিশ্চয়ই। হয়, না, এটা সেটিও সাধ্যের দেখতে মধ্যে লাগবে। নিশ্চয়ই আমরা করব। সেই অনুরোধটুকু হ্যাঁ। আপনাদের কাছে রাখবো। আমরা শেষ দিকে চলে এসেছি। অবশ্যই। জনাব আমরা এই অ্যাডভোকেট। জায়গাটা আপনাদেরকে জি, এসিউরেন্স দিচ্ছি। জি। এটা বলতে পারি যে আমরা শেষ সরকারের দিকে এসে নির্ধারিত মূল্যের বাইরে আমরা কোনো কিছুতেই যাব না। অবশ্যই দেশের স্বার্থে তাই আমরা উনি সেটা পর্যন্ত প্রত্যাশা থাকবেন। করব। নিশ্চয়ই। অ্যাডভোকেট জিয়াদ আল মালুম, আপনার কাছে আসবো শেষ দিকে এসে। আপনার কাছ থেকে আমরা বিরতির আগে যুদ্ধাপরাধের বিচারের জায়গাটি আলোচনা করেছি। এবার একটু শেষ দিকে এসে এই যে বাংলাদেশের এগিয়ে চলায় যারা ষড়যন্ত্র করেছেন, সেই মুক্তিযুদ্ধ থেকে একেবারে এখনো পর্যন্ত মৌলবাদ বা জঙ্গিবাদ, সেই জায়গাগুলো সরকারের জিরো টলারেন্স রয়েছে। সরকার চেষ্টা করছেন জনগণকে সাথে নিয়ে সেই জায়গাগুলো মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে। বাংলাদেশের এগিয়ে চলা এই জায়গাগুলো আমাদের সামনের প্রত্যাশা দিয়ে যদি আপনি শেষ করেন। আপনাকে ধন্যবাদ। যে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী মানুষ। 1971 সালে হাতের তালুতে জীবন রেখে বঙ্গবন্ধুর আহ্বানে এবং ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ সম্মানের ছাত্র, হাতে রাইফেল কোমরে গ্রেনেড নিয়ে লড়াই করেছিলেন মাস। এবং লড়াই ময়দান থেকে পল্টন ময়দানে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র সমর্পণ করার দিন থেকে, সেদিন থেকে কল্পনা ছিল যে এই জাতির বিরুদ্ধে লড়াইটা করলাম। সে পাকিস্তান হানাদার বাহিনী তারা আত্মসমর্পণ করলো, কিন্তু সেই পাকিস্তান হানাদার বাহিনী তারা গ্রামগঞ্জ কিছুই চিনত না। তাদেরকে যারা রাস্তা দেখালো, সেই 25শে মার্চের গণহত্যার অপারেশন সার্চলাইটের মধ্য দিয়ে যে গণহত্যাটা শুরু হলো, সেটার মধ্য দিয়ে গ্রামে গঞ্জে হাটে বাজারে রাজাকার, আলবদর, আল শামস, জামাত ইসলাম, নিজাম ইসলাম, মুসলিম লীগ, তাদের এই পেটোয়া বাহিনী তারা আমার 4 লক্ষ মা বোনকে নির্যাতিত করেছে, 2 লক্ষ মা বোন ধর্ষিত হয়েছে, 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে, কোটি কোটি মানুষ এক স্থান থেকে স্থানান্তরিত হয়েছে, 1 কোটির বেশি মানুষ প্রতিবেশী দেশ ভারতের যে শরণার্থী মানবতা জীবনযাপন করেছে। দেশের ভিতরে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, পেগোডা, হাসপাতাল কিছুই তাদের আক্রমণ থেকে রক্ষা পায়নি। এমন ধ্বংসযজ্ঞের উপর বঙ্গবন্ধু কতটুকু সময় পেয়েছিলেন, সেই ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসস্তূপ, সেদিকে অপসারণ করে বঙ্গবন্ধু যখন সমস্ত জাতিকে নিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা নিয়ে রক্তস্নাত স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশকে
জাতিকে একটা সম্মানজনক জাতি হিসেবে গঠনের প্রক্রিয়াটি শুরু করতে গেলেন, জি। তখনই যে 1975 সালের 15 আগস্টের মর্মান্তিক ঘটনা। বঙ্গবন্ধু কিন্তু তখনই বিদেশ থেকে ফিরেই, আপনাদের নিশ্চয়ই মনে আছে, লন্ডনে তিনি সাংবাদিকদের, তখন তিনি দেশের মাটিতে আসেনও নেই, তার অনুভূতি জায়গা থেকে তিনি সেই লন্ডনে কিন্তু সাংবাদিকদের বলেছিলেন যে নিশ্চয়ই আমি 9 মাস কারাগারে ছিলাম, কিন্তু আমার কাছে আমি যতটুকু আমার উপলব্ধিতে এসেছে, ওরা আমার দেশ, আমার জাতি, আমার জনগণ কাউকেই কিছু রেহাই দেয়নি। এই দেশের মাটিতে যারা আমার মা বোনকে বিজ্জতি করেছে, ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, আমি দেশের মাটিতে যাওয়ার পর তাদের বিচারের ব্যবস্থা হবে। এবং প্রথমেই কিন্তু ওই দালাল আইন নামে যেটা খ্যাত ছিল, কোলাবরেটর অর্ডিন্যান্স, সেটি দিয়ে কিন্তু সারা বাংলাদেশে 72টি ট্রাইব্যুনালে রাজাকার এবং শান্তি কমিটির লোকজন যারা স্থূল অপরাধ করেছে তাদের কিন্তু বিচার কার্যক্রম শুরু হয়েছিল, গ্রেপ্তার হয়েছিল, কারাগারে ছিল, এবং তারা তাদের মুক্তি পেয়েছে। সেই ঘটনা সবই অন ডকুমেন্টে আমরা জানি। ওখানে থেমে থাকেনি বঙ্গবন্ধু, তখনই উপলব্ধি করলেন যে ল্যাটিন একটি ওয়ার্ড আছে, নুন কা মাছ, অর্থাৎ গণহত্যা কখনো কোনো সভ্যতায় মাফ করা যায় না, ক্ষমা করা যায় না। অতএব বাংলাদেশে যা ঘটেছে, ধর্ষণ, গণহত্যা, অগ্নিসংযোগ, সেটা তো আন্তর্জাতিক আইন আছে, সেই আন্তর্জাতিক আইন সেইটি বাংলাদেশে প্রণয়ন করে তার বিচারটি করা হবে। দেখেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমাদের গৌরবের জায়গা রয়েছে। আমরা এই প্রথম সেই সময়কালে 72 সালে যখন রক্তস্নাত স্বাধীন বাংলাদেশে একটি জাতি হিসাবে যখন আমরা আবির্ভূত হই, আমরা সেই সময় পৃথিবীর সর্বাধিক গঠনতন্ত্র কনস্টিটিউশন, সেটি আমরা বাঙালি জাতি আমরা আমাদের পার্লামেন্টে অ্যাডপ্ট করি। এবং ওই পার্লামেন্টারি সংবিধানের প্রথম অ্যামেন্ডমেন্টই হয় বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি অনুযায়ী এই মানবতা বিরোধী অপরাধের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, গণহত্যা, ধর্ষণ, লুট যারা করেছে তাদেরকে আন্তর্জাতিক আইনে বিচারের জন্য সংবিধানের আর্টিকেল 47A সেটি সংশোধনী করে তার আওতাধীনেই 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সেটি পার্লামেন্টে পাশ হয়। পাশে ক্ষান্ত থাকেননি বঙ্গবন্ধু, কিন্তু এই যে আজকে আমাদের মাননীয় আইনমন্ত্রী, তার পিতা শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয়, আমাদের দেশের কিংবদন্তি তুল্য ফৌজদারি আইন বিশেষজ্ঞ সিরাজুল হক সাহেব, তাকে প্রসিকিউটর নিয়োগ করে তদন্ত কর্মকাণ্ডটি কিন্তু বঙ্গবন্ধু শুরু করেছিলেন, কিন্তু 75-এর পরে সবচেয়ে উল্টিয়ে যায়। তারপরে যখন মালুম সাহেব, আমরা শেষ দিকে চলে এসেছি, জি, আমরা সমস্ত বাঙালি জাতি যখন এই মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যখন নতুন করে একটা জাগরণ হয়, আজকের বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সেই একাত্মতা পোষণ করেন এবং ক্ষমতা আসার পর সংবিধানের সংসদের সর্বসম্মত মত নিয়েই 2010 সালের 25শে মার্চ 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতা বিরোধী অপরাধের বিচার, যুদ্ধাপরাধী বিচারের জন্য এই ট্রাইব্যুনালটি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকাল থেকে এই ট্রাইব্যুনাল সকল ষড়যন্ত্র, অপপ্রচারকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক মান এবং নিরপেক্ষতা বজায় রেখে এই আজকে পর্যন্ত 42টি মামলা রায় প্রদান করতে সক্ষম হয়েছে। এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার তার বাংলাদেশ সরকার এর কাছে তার স্বজন হারানোর বিচার চাওয়ার অধিকার রয়েছে। সরকারি দায়িত্ব সেই বিচার তাদের প্রদান করা আছে। যে সামনের দিনগুলোতে আমরা আশা করব অবশ্যই এই জায়গাটি সরকার সচেষ্ট থাকবেন এবং এটি কার্যক্রম চলতে থাকবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, ধন্যবাদ প্রীতি চক্রবর্তী, ধন্যবাদ ডক্টর জিয়াদ আল মামুন, এবং শেষ করে শেষ দিকে এসে আবারও করোনার জায়গাটি যেতে চাই যে আমরা অবশ্যই নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে আমরা টিকা কার্যক্রমে অংশগ্রহণ করব। সব অপপ্রচারকে আমরা ভেস্তে দিব এবং সেই জায়গাটা আমরা সকলে মিলে সমস্ত অপপ্রচারকে পাশ কাটিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, বাংলাদেশ এগিয়ে যাবে সে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইভেল 21 রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন। ধন্যবাদ।